আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জনগণের আস্থা ফেরাতে সংস্কার শুরু হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। চীনে বোয়াও সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে ঐক্যমত্যের তাগিদ। গ্রেপ্তারি পরোয়ানার পর ট্রাইব্যুনালের তথ্য ফাঁস হওয়ায় অনেক আসামির পালিয়ে যাওয়ার খবর, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা। অভিনব উপায়ে ডাকাতির ঘটনায় রাজধানীতে ৬ জন আটক, র্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি পরিচয়ে সিন্ডিকেট। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ। নামাজ, তেলাওয়াত, জিকির, আজকারে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিন দিন বাড়তে থাকা চাহিদার সাথে কমছে প্রাকৃতিক সম্পদ। পরিবেশ রক্ষায় ধর্মীয় নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের তাগিদ। এবং ঈদের আনন্দ উদযাপনে নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে দরিদ্র মানুষের সন্তোষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 4 দিনের সফরের প্রথম দিনে চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে এশীয় দেশগুলোর নেতাদের ঐকমত্য প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার কার্যক্রম শুরু করেছে তার সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার 4 দিনের সফরে চীন গেছেন। অধ্যাপক ইউনূসকে রাজকীয় সম্বর্ধনা দেয় চীন সরকার। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA-র বার্ষিক সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ডক্টর ইউনূস। বৈশ্বিক ভূ রাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট ও উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক নেতাদের রাজনৈতিক সদিচ্ছা না থাকা সহ নানা ক্ষেত্রে উদ্বেগজনক ঘাটতির বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Today I stand before you in a different capacity, representing a Bangladesh that underwent a historical transformation in July-August last year. আজ আমি একটি ভিন্ন প্রেক্ষাপটে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এমন একটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি যেটি গত বছরের জুলাই-আগস্ট মাসে ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা সংস্কার শুরু করেছি। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে জাতির মৌলিক পরিবর্তন আনবে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবর্ষণ নিশ্চিত করতে এশিয়ার দেশগুলোর নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. বাংলাদেশ 7 বছরের বেশি সময় ধরে প্রতিবেশী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের অবশ্যই এক হতে হবে। বাংলাদেশের দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. আমরা যখন একটি নতুন বাংলাদেশ গড়ি তখন আমরা একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি। বাংলাদেশ দুর্নীতি ও অবৈধ আর্থিক প্রবাহের শিকার হয়েছে। সম্পদ পুনরুদ্ধার এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে এশিয়াকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি মুন, মহাসচিব ঝাং ঝু, লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফান্ডোন, চীনের স্টেট কাউন্সিলর নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং ওয়েশিয়াং সম্মেলনে বক্তৃতা করেন। শুক্রবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে অভিনব কায়দায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা, র্যাবের পোশাক সহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
কারো বাসা বা অফিসে সন্দেহজনক কোনো ঘটনা দেখলে থানায় অথবা ৯৯৯-এ ফোন দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ২৬শে মার্চ বুধবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিট ধানমন্ডির এই বাসায় র্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি মিলে যৌথ অভিযান। কিন্তু এর পুরোটাই সাজানো। ভুয়া এই অভিযানে অংশ নেওয়া সদস্যরা সবাই ডাকাত দলের সদস্য। পুলিশ বলছে, ঘটনার দিন ৩টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কারে অভিযুক্তরা দলবদ্ধভাবে এক স্বর্ণ ব্যবসায়ীর বাসার সামনে এসে গেইটে দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের র্যাব ও ম্যাজিস্ট্রেটের পরিচয় দেয়। এক পর্যায়ে রক্ষীদের বেঁধে ফেলে তারা। ২৫ থেকে ৩০ জন ডাকাতিতে অংশ নেয়। লুট করা হয় প্রায় ৪৫ লাখ টাকা। একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায়, সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, সাথে ছিল মিডিয়ার একবারে মাইক্রোফোন, জিটিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল, 2 জন ম্যাজিস্ট্রেট ছিল, এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি ৫-৬ জনের ছিল। তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিম। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। পরে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ ও সুমন নামে আরও 2 ডাকাতকে। তাদের মাইক্রো ছিল প্রায় 3টার মতো। এই 3টা মাইক্রো নিয়ে তারা চলে যায়। তো এই 4 জনকে যে আমরা স্পটে ধরলাম, স্পটে ধরার পরে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি, অনুসন্ধান করতেছি, অনুসন্ধান অব্যাহত আছে। এর প্রেক্ষিতে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটা মাইক্রোবাস, যেটা ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছিল, এই মাইক্রোবাস এবং সাথে আমরা 2 জনকে ধরি। তো মোট আমরা 6 জনকে এখন পর্যন্ত 4 জন আমরা স্পট থেকে ধরেছি, আর 2 জনকে আমরা পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার স্থানে এখন থেকে ঈদের জমায়েত হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, ঈদকে সামনে রেখে রাজধানীর বেশ কিছু রাস্তাও সংস্কার আনা হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত জায়গাগুলো বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রশাসক। পরাগাজিমের রিপোর্ট। মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন পর্যন্ত ৮৭০ মিটার রাস্তার সংস্কার কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। রাস্তার পাশাপাশি ফুটপাত ও সারফেস ড্রেন তৈরি হচ্ছে। সকালে এর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। উত্তরা থেকে 12 নম্বর পর্যন্ত যেতে যে মানুষের দুর্ভোগ, এটা নিয়ে অনেক কথা হয়েছে ফেসবুকে। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে রোজার মধ্যে এটা আমরা শেষ করব, যেন ঈদের উপহার হিসেবে ঢাকার লোকজন আনন্দে চলাফেরা করতে পারে। ঢাকার ন্যায্যতা যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে ইনভেস্টমেন্ট কোথায় হবে? ইনভেস্টমেন্ট হবে যেখানে ইনভেস্টমেন্ট কম কিন্তু প্রয়োজন বেশি, অনেক বেশি, সেখানে আগে ইনভেস্টমেন্ট হবে। যেখানে প্রয়োজন কম, সেখানে কম ইনভেস্টমেন্ট হবে। ঢাকার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে 18টি নতুন ওয়ার্ডের। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকেও প্রায়োরিটি দিয়েছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিটি কর্পোরেশনের কিছু উদ্যোগের কথাও জানান প্রশাসক। এবার ঢাকাতে আমরা এবার ঈদের জামাত করব সবচেয়ে বড় আকারে। ঢাকাবাসীর লোকজন কিন্তু একসময় আফসোস করে বলতো যে আমি শোলাকিয়া যেতে পারলে খুব ভালো হতো। আমি অনেক গল্পের মধ্যে এটা শুনেছি, কারণ এত বড় ঈদের জামাত, সেই জায়গাটা আমরা খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে বাণিজ্য মেলার মাঠের যে জায়গাটি আছে, পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ। পাবলিক স্পেস, পাবলিক ইভেন্টগুলো খুব দরকার। সামাজিক ইন্টারাকশনটা যত বাড়বে, আমাদের মধ্যে অনেক দূরত্ব অনেক কমবে। পরে উত্তরা আজমপুর কাঁচাবাজার থেকে চামুরখান পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন উত্তরের প্রশাসক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। এই রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছিল। মুসলমানদের কাছে এই রাত অতি মহিমান্বিত। চকর মালিথার রিপোর্ট। আরবি হিসেবে সূর্যাস্তের সাথে সাথে শুরু হয় পরবর্তী দিন গণনা। সেই হিসেবে বৃহস্পতিবার ২৬শে রমজানের দিন শেষে শুরু হবে ২৭শে রমজানের রাত। আলেম ওলামাদের মতে ২৬ রমজানের দিন শেষে ২৭ রমজানের রাতই হচ্ছে মহিমান্বিত সেই রজনী।
সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ থেকে পানা চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা। পবিত্র কোরআনেই বলা আছে ফজিলতের দিক দিয়ে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাদিসে আছে যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে মাহে রমজানের কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এশা এবং তারাবি নামাজ আদায়ের পর নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্য দিয়ে ফজিলতের এই রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে কদরের তাৎপর্য তুলে ধরে রাতভর মসজিদে মসজিদে বিশেষ বয়ান চলবে। পাপ থেকে মুক্তি আর সকলের মঙ্গল কামনায় করা হবে বিশেষ মোনাজাত। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ার কারণে অনেক আসামি পালিয়ে যাচ্ছেন। এর সাথে প্রসিকিউশনের কেউ জড়িত থাকতে পারে বলে মনে করেন তিনি। তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পরে দাখিল হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় 9 জন আসামি থাকলেও গ্রেপ্তার মাত্র 2 জন। তারা হলেন সাবেক এসআই মালেক ও কনস্টেবল মুকুল। এরকম বহু মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসামির আর কোনো খোঁজ পাওয়া যায় না। প্রসিকিউশন সহ অন্য কেউ তথ্য ফাঁস করছে কিনা এসব নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। এটা দুর্ভাগ্যজনক যে এখানে কোনো না কোনো জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে। এটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি। শেখ হাসিনা ও চানখারপুলে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল কবে হবে সে সম্পর্কে জানান তিনি। শেখ হাসিনার মামলার ব্যাপারে যেটা কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড। সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে। কারণ শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্যে সবগুলো মামলারই কিন্তু এক্সট্রাক্ট, সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা। আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় সাবেক এসআই মালেক ও কনস্টেবল মুকুলের বিরুদ্ধে 28শে এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়েছে মানবজাতি, নিশ্চিত করেছে খাদ্য, জীবন, জীবিকা। তবে ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে কমছে প্রাকৃতিক সম্পদ। বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। হুমকিতে থাকা ধরিত্রী বাঁচাতে প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানার তাগিদ সংশ্লিষ্টদের। প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় অনুশাসন নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর নিরাপদ আশ্রয় নিশ্চিতের পাশাপাশি বিকশিত হয়েছে মানব সভ্যতা। বিভিন্ন ধর্মে প্রাণীজগৎ, গাছপালা, পাহাড়, নদী সহ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃতি সংরক্ষণে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ও হাদিসে রয়েছে অসংখ্য নির্দেশনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণী হত্যা কিংবা প্রকৃতি ধ্বংস থেকে বিরত থাকার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহ দিয়েছেন। মাজার সহ বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানে জালালি কবুতর, হুদহুদ পাখি, আবাবিল পাখি, বোস্তামি কাছিম সহ বিভিন্ন প্রাণী সংরক্ষণ করছেন সংশ্লিষ্টরা। তুলসী, নিম, চন্দন সহ বিভিন্ন উদ্ভিদের পাশাপাশি প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নানা পরামর্শ ও নির্দেশনা রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মেও। তবে ধর্মীয় মূল্যবোধের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৈনন্দিন জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমেই
রক্ষা পাবে প্রকৃতি ও পরিবেশ, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নীলফামারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবারও ঈদ উপহার বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। নীলফামারী জেলার প্রত্যন্ত এলাকা জলঢাকা মিরগঞ্জের পশ্চিম শিমুলবাড়ি কঞ্চনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে চাল, ডাল, সেমাই, দুধ, লবণ, চিনি সহ নানা সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি এই জনপদের মানুষ। এই ট্রাই ফাউন্ডেশন থেকে ডাল, চাউল, চিনি, সেমাই এগুলো পেয়ে আমরা মোটামুটি বেশ সুন্দরভাবে ঈদ যাপন করতে পারবো। আমরা ট্রাই ফাউন্ডেশন থেকে খাদ্য সামগ্রী পাইলাম। আমরা ইতিমখানা মাদ্রাসার সকল ছাত্র মিলে একসাথে সবাই মিলে খেতে পারবো। ট্রাই ফাউন্ডেশন থাকি আমি চাল, ডাল, চিনি, সেমাই সব পাশে আমরা খুশি আছি। চিনি, চাল, ডাল অনেক কিছুই পাইলাম। আমি ঈদ আমার খুব ভালো হবে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সুধীজনরা। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে। ঈদের দিন পরিবার পরিজন সহ ভালো খাবার খেতে পারবেন তারা। আমি মনে করি যে এইভাবে যদি বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় এইভাবে খাদ্য বিতরণ করা যায় তাহলে আসলে ঈদটাকে ভাগাভাগি করা যায় এবং সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। আমি ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাই ফাউন্ডেশনের যারা কর্ণধারা আছেন তাদেরকে এবং আজকে যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিছু মানুষের মুখে তারা হাসি ফুটে তোলার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। এই জন্য আমি মনে করি যে এই ধরনের প্রচেষ্টা সামনে অব্যাহত থাকবে। দীর্ঘ 2 যুগ ধরে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তাদের উদ্যোগ 2 যুগ ধরে মানুষের মুখে হাসি ফুটে যাচ্ছে, এর জন্য ট্রাই ফাউন্ডেশন ধন্যবাদ জানাই। তাদের এই কর্ম অব্যাহত থাকুক সেই আশাবাদ ব্যক্ত করছি। শীতকালীন সময় আমি দেখেছি যে তারা শীতবস্ত্র বিতরণ করেছেন। আজকে 60টি আইটেম তারা জনগণের মধ্যে বিতরণ করছেন। তাদের এই উদ্যোগকে আরও বিস্তৃত করুক সেই আশাবাদ ব্যক্ত করছি। তাদের এই প্রচেষ্টা সফল হবে, আমাদের সবাই আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবো। দেশের যে কোনো দুর্যোগ ও উৎসবে মানবতার সেবায় কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। তাদের এই প্রয়াস প্রশংসার দাবিদার বলে মত সুধীজনের। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মজয়ন্তীতে ঠাকুরবাড়িতে চলছে মতুয়াদের 2 দিনের স্নানোৎসব ও 3 দিনের বারুণী মেলা। বুধবার রাত 11টার দিকে শুরু হওয়া এই স্নানোৎসব শেষ হবে রাত 9:30টায়। স্নানোৎসবে যোগ দিতে শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে যাচ্ছেন কয়েক হাজার মতুয়া ভক্ত। উৎসব ঘিরে ঠাকুরবাড়ি ঘেঁষে বসেছে বারুণী মেলা। স্নানোৎসব ও মেলা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ঠাকুর জানান, স্নানোৎসবে ভারতের পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মতুয়া ভক্ত যোগ দিয়েছেন। তিনি আরও জানান, অন্য বছরের তুলনায় এবার কয়েক লাখ বেশি মানুষের আগমন ঘটতে পারে। বিশ্বের প্রায় 10টি দেশ থেকে মতুয়া ভক্তরা এই উৎসবে যোগ দিচ্ছেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। রাঙামাটির পাহাড়ে উৎপাদিত আগাম জাতের আনারস হানিকুইন সারা দেশে জনপ্রিয়। প্রতি বছর আগাম জাতের এই আনারস পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকার বাজার ও বাগান থেকে সংগ্রহ করেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। এবার পাহাড়ে হানিকুইন জাতের আগাম আনারসের ভালো ফলন হলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ পাহাড়ের কৃষক। এবার প্রকৃতি সংবাদ।
আইন উপেক্ষা করে খুলনায় গড়ে উঠেছে হাজারো ইট ভাটা, যার অধিকাংশই অবৈধ, আর জ্বালানির জন্য উজাড় হচ্ছে বনভূমি। এতে চরম হুমকিতে প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিভাগীয় প্রশাসন। তবে ইটভাটা বন্ধের প্রতিবাদে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে মালিক সমিতি। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনগণের আস্থা ফেরাতে সংস্কার শুরু হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। চীনে বোয়াও সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে ঐকমত্যের তাগিদ। গ্রেপ্তারি পরোয়ানার পর ট্রাইব্যুনালের তথ্য ফাঁস হওয়ায় অনেক আসামির পালিয়ে যাওয়ার খবর, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা। অভিনব উপায়ে ডাকাতির ঘটনায় রাজধানীতে ৬ জন আটক, র্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি পরিচয়ে সিন্ডিকেট। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ। নামাজ, তেলাওয়াত, জিকির, আজকারে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিন দিন বাড়তে থাকা চাহিদার সাথে কমছে প্রাকৃতিক সম্পদ। পরিবেশ রক্ষায় ধর্মীয় নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের তাগিদ। এবং ঈদের আনন্দ উদযাপনে নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে দরিদ্র মানুষের সন্তোষ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।